আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচইসি আইসিটি প্রথম অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত। এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল 10 নাম্বার প্লেলিস্টের লেকচার। আজকে আমাদের স্পেশাল 10 নাম্বার প্লেলিস্টের লেকচারে আমরা সম্পূর্ণ নতুন আরেকটি স্পেশাল টপিক নিয়ে হাজির হয়েছি। এই টপিকটার নাম বায়ো ইনফরমেটিক্স। এই বায়ো ইনফরমেটিক্স এর টপিকের আজকে হচ্ছে ফার্স্ট লেকচার। তো আজকে এই ফার্স্ট লেকচারে আমরা মূল বইয়ের বেসিক আলোচনাটা করব। বায়ো ইনফরমেটিক্সটা আসলে কি, আর এটার মূল বিষয়টা কি, এখানে কি কি কাজ করে, আর পরীক্ষা সৃজনশীল প্র্যাকটিস করার চেষ্টা করব। তো আমাদের অনেকের মাঝে একটা ভুল ধারণা থাকে যে বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স দুইটাই সেম। আসলে এটা সম্পূর্ণ ভুল। বায়োমেট্রিক্স হচ্ছে একটা আলাদা সেক্টর, আর বায়ো ইনফরমেটিক্স অন্য আরেকটা আলাদা সেক্টর। দুইটাকে একভাবে চিন্তা করলে আমাদের এইখান থেকে পরীক্ষা প্রশ্ন আসলে আমরা কিন্তু সঠিক নাম্বারটা পাবো না। আমরা লিখে আসবো একটার মধ্যে আরেকটা ঢুকাইয়া, পরে আমাদের উত্তরটা ভুল হবে। আজকে আমরা এই বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্সের মূল পার্থক্যটা ভালো করে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি যে কথাগুলো বললাম, কথাগুলো বুঝতে পারছো? তো আমরা দেখি যে বায়ো ইনফরমেটিক্সটা আসলে কি। একটু খেয়াল করবা, সবাই মনোযোগ দিয়ে দেখো। বায়ো ইনফরমেটিক্স জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত ও পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয়। কি বললাম খেয়াল রাখবা। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে একটা বিশেষ জগৎ, যেই জগতে বায়োলজি আছে, কম্পিউটার সায়েন্স আছে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে, গণিত আছে, পরিসংখ্যান আছে, সব কিছুর সম্মিলিত বা কম্বিনেশনে যে বিষয়টা তৈরি হয় তাকে বলা হয় বায়োমেট্রিক্স। সরি বায়ো ইনফরমেটিক্স। কথা কি বুঝতে পারছো যা বললাম? জি ভাইয়া বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন দেখো নেক্সট, মূলত এই বিষয়টি জন্ম হয়েছে জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, ডেটা সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করার জন্য। তো এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্সের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এইটা। বায়োমেট্রিক্সটা যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের শারীরভিত্তিক যেই সিস্টেমটা আছে সেই সিস্টেমটা নিয়ে কম্পিউটারে প্রোগ্রাম করে। যেমন আঙ্গুলের ছাপ, তারপর হচ্ছে গিয়ে ডিএনএ টেস্ট, এগুলো শারীরভিত্তিক কার্যক্রম। এই কার্যক্রম নিয়ে যখন কম্পিউটার প্রোগ্রাম করে একটা রেজাল্ট দেয় সেটাকে আমরা বলি বায়োমেট্রিক্স। আর বায়ো ইনফরমেটিক্সটা হচ্ছে ডেটাগুলো সংগ্রহ করে। ডেটা ডেটা বলতে তথ্য। যেমন আমাদের দেহের কতগুলো জিন আছে, কতগুলো ক্রোমোজোম আছে, দেহের কাঠামোর জিনিস স্ট্রাকচারটা কীরকম হয়, মানে এই যাবতীয় ডেটা তথ্য আর কি। এই তথ্যগুলো সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য এই বায়ো ইনফরমেটিক্স নামে আলাদা একটা সেক্টর কাজ করে। তো এটা মনে রাখবা। অর্থাৎ জীববিজ্ঞানে তথ্য প্রযুক্তির প্রয়োগ করাই হলো বায়ো ইনফরমেটিক্স। অর্থাৎ আমাদের জীবের দৈহিক গঠনে বা জীবের জীবনের মধ্যে যদি আইসিটির প্রয়োগ ঘটাইতে পারি, এটাকেই বলা হয় মূলত বায়ো ইনফরমেটিক্স। মূল কথা, বায়োলজিতে যদি তুমি আইসিটি ঢুকায় দাও তাহলে যে কম্বিনেশন তৈরি হয় তার নামই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপরে জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল, কম্পিউটার টেকনিক ব্যবহার করে সমাধান করে তখন সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। এটা মুখস্থ করবা, বায়ো ইনফরমেটিক্স কাকে বলে। বায়োলজিক্যাল যে সমস্যা, জীবের যে সমস্যাগুলো হয়, যে সমস্যাগুলো সমাধান করতে কম্পিউটারের সাহায্য লাগে, কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে এগুলো সলভ করে, এই সিস্টেমটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ জয়েন করছো সাইমা। পরীক্ষা কেমন দিচ্ছ তোমরা? স্যার আপনি যেখান থেকে পড়াচ্ছেন সেখান থেকে আসতেছে স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, খুশি হলাম যে তোমরা পড়ছো রেগুলার এবং কন্টিনিউ ছিলা, মোটামুটি পরীক্ষা কমন পাচ্ছ, খুশি হলাম। আচ্ছা, এবার আমরা যাই নেক্সট, খেয়াল করো। তো এবার যেখানে ছিলাম,
যে গত শতাব্দীর মাঝামাঝি সময় যখন ১৩ বছরের দীর্ঘ প্রচেষ্টার পর ডিএনএর গঠন মানব জিনোম সিকোয়েন্স মানে ডিএনএর গঠন সম্পর্কে জানা গেল, বোঝা গেল ডিএনএর গুরুত্ব ক্রমাগত বাড়তে থাকলো জৈব তথ্য নিয়ে গবেষণা। আমরা কিন্তু সবাই জানি ডিএনএ স্ট্রাকচার আমরা যারা পড়ছি। হ্যাঁ বলো। স্যার এটা প্রথম জীববিজ্ঞান কি প্রথম অধ্যায়, প্রথম পত্র নাকি দ্বিতীয় পত্র? বায়োলজি না, এটা আইসিটির মধ্যে বায়োলজি ঢুকে গেছে আমাদের আজকে। এটা হচ্ছে তোমার প্রথম অধ্যায়। হ্যাঁ, যেটা আমরা পড়তেছিলাম। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। জি স্যার। তো যেটা বলতেছিলাম, আমরা সবাই জানি আমাদের জীবের মধ্যে, কোষের মধ্যে একটা স্পেশাল অংশ ডিএনএর গঠন নিয়ে কিন্তু অনেক বছর গবেষণা চলছে। তো প্রায় ১৩ বছরের দীর্ঘ গবেষণার পর ডিএনএর গঠন সম্পর্কে বিজ্ঞানীরা বা মানুষ জানতে পারছে। এরপর থেকেই মানব দেহের মধ্যে আর কতগুলো চমৎকার চমৎকার আইডেন্টিটি আছে এটা বের করার জন্য আরও গবেষণা চলতেছে বা আরও জৈব তথ্য নিয়ে গবেষণা করা হচ্ছে। বিভিন্ন আধুনিক প্রযুক্তি যেমন ডিএনএ সিকোয়েন্স উদ্ভাবনের ফলে দ্রুত বাড়তে থাকলো জৈব তথ্যের সমাহার। তাই জীববিজ্ঞানে বাড়তে থাকলো গণকবিদ্যা বা কম্পিউটেশনাল টেকনিক, তথ্যবিদ্যা বা ইনফরমেটিক্সের প্রয়োজনীয়তা। অর্থাৎ যখনই দেখা গেল ডিএনএর অণুর গঠন সম্পর্কে মানুষ জানতে পারছে, তো মানুষ আস্তে আস্তে ওই বায়োলজির মধ্যে বেশি বেশি আইসিটি ঢুকাইলো, যে দেখি তো আমাদের জীবের মধ্যে ডিএনএর মতো চমৎকার চমৎকার আর কোন কোন জিনিস আছে। অর্থাৎ মানুষের কৌতূহলবশত এই বায়ো ইনফরমেটিক্সটার যাত্রা আরও সুদূরভাবে বেড়ে গেল। যখন ডিএনএর স্ট্রাকচার মানুষ জানতে পারলো, ডিএনএর দৈর্ঘ্য কত, কয়টা নাইট্রোজেন বেস আছে, কীরকমভাবে স্ট্রাকচার থাকে, কতটুকু লম্ব, কতটুকু ঘুরতেছে, এই বিষয়গুলো যখন জানতে পারলো, তখন আইসিটির যে বায়ো ইনফরমেটিক্স যেই বিষয়টা ছিল, সেক্টরটা ছিল, এটার সুদূর প্রসার হয়ে গেল বা এটার ব্যাপকতা বেড়ে গেল। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপর জন্ম নিল বায়ো ইনফরমেটিক্স। যে পদ্ধতিগুলো প্রয়োগ করে হিসাব নিকাশ করা হয় তার মধ্যে রয়েছে প্যাটার্ন রিকগনিশন, ডেটা মাইনিং, যান্ত্রিক শিক্ষা ইত্যাদি। তো আমরা একটু চলো ডিএনএ একটু পড়ে আসি। ডিএনএ এর পূর্ণ অর্থ হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। যারা সায়েন্সে আছো ভালো বুঝবা। সকল জৈব বস্তুর অভ্যন্তরে বিদ্যমান একটি সেলফ রেপ্লিকেটিং অণু, যা জীবের ক্রোমোজোমের অন্যতম মূল উপাদান। ডিএনএ ক্রোমোজোমের মূল উপাদান, এটাই বলছে। যে কোনো জীবের জেনেটিক বৈশিষ্ট্য ধারণকারী এই ডিএনএ অণু আবিষ্কারের ফলেই আধুনিক বিজ্ঞানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং শাখাটির প্রচলন ও বিস্তার সম্ভব হয়েছে। অর্থাৎ আমাদের আধুনিক বিজ্ঞানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে শাখাটা বায়ো ইনফরমেটিক্স, এটা কি পাইছে, আস্তে আস্তে বিস্তার লাভ করছে। এটা ছোট্ট একটা আর্টিকেল বলছে। তো এবার দেখি আমরা খাদ্য চাহিদা মেটাতে কৃষিতেও বায়ো ইনফরমেটিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মনে রাখবা, অনুপ্রাণ বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জিনোম সিকোয়েন্স। তো এই জিনোম সিকোয়েন্সটা আসলে কি, এটা কিন্তু একটা প্রক্রিয়া, একটা পরীক্ষা। এই পরীক্ষাটা দেখাইলে বুঝবা। তারপর তো মনে রাখবা, মুখস্থ করো যে জিনোম সিকোয়েন্স হচ্ছে আমাদের অণুজীব বিজ্ঞানীদের একটা বড় চ্যালেঞ্জ। এটা নিয়ে অনেক গবেষণা চলতেছে। তো জিনোম সিকোয়েন্স প্রজেক্টের ডেটাগুলোর তথ্য জানানো, কারণ প্রথাগতভাবে গবেষণাগারে অনুপ্রাণ বিজ্ঞানীরা কাজ করতেন সীমিত ডেটা নিয়ে। অর্থাৎ যখন আমাদের জিনোম সিকোয়েন্স নিয়ে গবেষণা চলতেছিল একবার শুরুতে, বিজ্ঞানের অগ্রযাত্রার শুরুতে যখন এ নিয়ে কাজ চলতেছিল, তখন বিজ্ঞানীরা বেশি তথ্য সংগ্রহ করতে পারেনি। কারণ তখন তো কম্পিউটার ছিল না। অনেক অনেক বছর আগের কথা। না ছিল কম্পিউটার, না ছিল ইন্টারনেট, না ছিল মোবাইল, না ছিল ক্যালকুলেটর, কিছুই ছিল না। জাস্ট তারা খাতা কলমও ছিল না, দেয়ালে লিখতো, তারপর হচ্ছে পশু পাখির চামড়া লিখতো। মানে কি, অনেক পুরাতন যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের কথা বলা হচ্ছে। তো তখন আমাদের ডেটা ছিল সীমিত। মানে যখন একটা গবেষণা করা হতো, গবেষণা করতে প্রচুর তথ্য সংগ্রহ করতে হয়। যারা বিজ্ঞানী, যারা গবেষক, তারা জানে বিষয়গুলো। তো আমরা আস্তে আস্তে বড় হব, শিখবো। তো একটা জিনিস নিয়ে গবেষণা করতে গেলে প্রচুর তথ্য সংগ্রহ করতে হয়, প্রচুর গবেষণার বিষয়গুলো যোগ বিয়োগ করতে হয়, হিসাব ক্যালকুলেশন করতে হয়। এগুলো করার জন্য অনেক অনেক তথ্য লাগে। কথা কি বুঝতেছ? ইনফরমেশন আমাদের সেভ রাখতে হয় অনেকগুলো। তো এই যে একটা গবেষণার জন্য এত এত ইনফরমেশন সেভ রাখতেছি, এটাই কিন্তু বায়ো ইনফরমেটিক্সের একটা বৈশিষ্ট্য। মনে রাখবা।
তো এবার বলতেছে যে যখন কিন্তু প্রচুর সংখ্যক ডেটা নিয়ে কাজ করার জন্য এই গবেষণার সাথে কম্পিউটার যুক্ত করা হয়, অর্থাৎ প্রথমে তো কম্পিউটার আবিষ্কার হয় নাই, যখন পরবর্তীতে কম্পিউটার আবিষ্কার হয়েছিল তখন গবেষণাগারে কম্পিউটার যুক্ত করাতে খুব দ্রুত খুব সহজেই বেশি বেশি তথ্য মানুষ সংগ্রহ করতে পারে, যার ফলে তার গবেষণা কাজ সহজ হয়ে যায়। এটা কিন্তু ছিল বায়ো ইনফরমেটিক্স। কোনো সিকোয়েন্স জেনারেট করা, সাব সিকোয়েন্স সংগ্রহণ করা, ডেটা রূপান্তর, বিশ্লেষণ ইত্যাদি সব কাজই কম্পিউটারে নির্ভর ছিল। তবে বিভিন্ন লেভেলে একটি অণুজীব পরীক্ষা করা কাজটা খুব জটিল ছিল। এরপরে বায়ো ইনফরমেটিক্স বিজ্ঞানীদের প্রাথমিক চ্যালেঞ্জ হলো বিশাল জৈব ডাটার ভাণ্ডারকে সুশৃঙ্খলভাবে সংগ্রহণ করা, এতে সহজে বিচরণ এবং নির্ভরযোগ্য ডেটা প্রদানের দায়িত্ব পালন করা। বিশ্লেষণের পূর্বে যে কোনো ডেটা একবার অর্থহীন অবস্থায় থাকে, অর্থাৎ যদি একটা তথ্য তুমি পাও গবেষণা করতে গিয়ে, সেই তথ্য যদি তুমি চিন্তা না করো, সেই তথ্যের মধ্যে তেমন গুরুত্ব থাকবে না, তুমি এই তথ্য নিয়ে তেমন বুঝবা না। যখন একটা তথ্য নিয়ে গবেষণা করা হয়, আস্তে আস্তে গবেষণার ফল পাওয়া যায়, তখন সেই তথ্যটা কি অনেক কার্যকর ভূমিকা পালন করে। এটা মনে রাখবা। এবার হচ্ছে যে একজন প্রশিক্ষিত জীববিজ্ঞানীর পক্ষেও এটা নিয়ে ম্যানুয়ালি কাজ করা সম্ভব নয়। এ কারণে বিভিন্ন জৈব ডেটাকে অর্থপূর্ণ জৈব তথ্য প্রদানের উপযোগী করতে কম্পিউটারে ডেটা প্রসেসিং টেকনিক ব্যবহার করা হয়। আমাদের বায়োলজিটা হচ্ছে শরীরের মধ্যে কাজ করে, বায়োলজিক্যাল ডেটা যেটাকে বলা হয় জৈব ডেটা। এই জৈব ডেটাকে আমরা যদি জৈব তথ্য হিসাবে পেতে পারি, অবশ্যই আমাদের ক্যালকুলেশন করতে সহজ হবে বা গবেষণার ফলাফল পেতে সহজ হবে। আর সেই কাজটা কম্পিউটার করে, কম্পিউটার ডেটা প্রসেসিংয়ের মাধ্যমে এই কাজটা করে। আমরা কিন্তু সবাই জানি যে আমাদের কম্পিউটার যে কোনো সমস্যা সহজেই সমাধান করতে পারে তার টেকনিকের মাধ্যমে, কারণ কম্পিউটারের মাধ্যমে কি আছে, এই প্রযুক্তি আছে। তো আমাদের গবেষণার কাজে যে বিষয়টা আমরা বুঝতেছি না, সেই বিষয়টা যদি আমি কম্পিউটারকে দেই, কম্পিউটার প্রসেসিং করে আমাকে সেটা সহজে বুঝায় দিবে। এই কম্পিউটারে এটা দক্ষতা কম্পিউটারে আছে, এআই প্রযুক্তির মাধ্যমে এটা হয়। তার মানে একটা গবেষণার ফলাফল পাওয়ার জন্য আগে যতটা সময় লাগতো, যতটা কষ্ট হইতো, এখন এতটা কষ্ট হয় না, কারণ আমাদের এই বায়ো ইনফরমেটিক্স প্রযুক্তির মাধ্যমে। স্যার, হ্যাঁ বলো। আপনার এটা কি গাইড নাকি বই? এটা হচ্ছে বই, মেন বই। স্যার কি বই, এটার নাম কি? ওই যে কোন লেখকের স্যার? সিস্টেকের বই, মাহবুবুর রহমান স্যারের বই, রঙিন বই, সিস্টেকের বই। আচ্ছা দেখো, তো যেখানে ছিলাম আর কি, তো আমাদের ওই যে বলতেছিলাম যে কম্পিউটারের মাধ্যমে প্রসেসিং করে কোনো গবেষণার ফলাফল পেতে পারি, তাহলে কি হবে, আমাদের সহজ হবে, এটাই বলছে। তো এবার বলতেছে যে এ কারণেই জৈব ডেটাকে অর্থপূর্ণ জৈব তথ্য প্রদানের উপযোগী করতে কম্পিউটার প্রসেসিং টেকনিক ব্যবহার করা হয়। সাধারণভাবে 4টি ভিন্ন শাখার উপাদান ও কৌশলের সমন্বয়ে বায়ো ইনফরমেটিক্স পদ্ধতি কাজ করে। মানে 4টা অংশ আছে বায়ো ইনফরমেটিক্সের মধ্যে। তো আমি একটু অংশগুলো ভালো করে একটু পড়ার চেষ্টা করি। 1 নাম্বার, আণবিক জীববিদ্যা, ডেটার উৎস বিশ্লেষণের কাজ করে। ডেটাবেজ, জৈব তথ্যের টেক্সট মাইনিং ও ওয়েব অ্যাপ্লিকেশনে কাজ করে থাকে, মুখস্থ করতে হবে না, জাস্ট পড়তেছি। প্রোগ্রামিং, উপাত্ত বিশ্লেষণ অ্যালগোরিদম, যা দ্বারা বায়ো ইনফরমেটিক্সের কঠোরভাবে সুনির্দিষ্ট করা হয়। 4 নাম্বার, গণিত পরিসংখ্যান, এর সাহায্যে সম্ভাব্যতা যাচাই করা হয়। এগুলো জাস্ট পড়লাম, এগুলো মুখস্থ করতে হবে না কিছুই। এবার নেক্সট যাই নিচে। বায়ো ইনফরমেটিক্স সময় অনেক কমিয়ে অর্থ সাশ্রয় করে। আচ্ছা, ঘোড়া দেখা যাচ্ছে বলে আমার তো নেট ঠিক আছে, যার ঘোড়া দেখা যাচ্ছে তার হয়তো একটু নেট সমস্যা হইতে পারে। বাকিদের কি অবস্থা একটু বলো তো, বাকিরা কেমন দেখতে পাচ্ছ? স্যার আমার ঠিক দেখা যাচ্ছে স্যার, ভালোভাবে। আচ্ছা আমি বলি, আশা করি ক্লিয়ার দেখা যাবে যদি একটু নেট ঠিক থাকে। আচ্ছা ক্লাসে বাকিরা কথা বল, বাকিদের কেমন অবস্থা, সবাই কেমন দেখতে পাচ্ছ বাকিরা? স্যার আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই টপিকটা কঠিন না। হ্যাঁ তানজিন, টপিকটা কঠিন না, আমি ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছি, একটু পর আমরা প্র্যাকটিস করলে সব বুঝতে পারবো। দেখো, আচ্ছা তো দেখো, বায়ো ইনফরমেটিক্স সময় অনেক কমিয়ে অর্থ সাশ্রয় করে, মানে সময়টা অনেক কমায় দেয়। যেমন কোন একটি ভাইরাসের বিরুদ্ধে পেপটাইড ভ্যাকসিন তৈরি করা হবে, এই ভাইরাসের জন্য হয়তো একটি পেপটাইড সম্ভব, 100টি পেপটাইড সম্ভব। পেপটাইড হচ্ছে একটা বন্ধন, এটা বায়োলজিক্যাল বিষয়। তো আর্টস কমার্সে যারা আছো তাদের কাছে একটু কষ্ট লাগতে পারে, কারণ এগুলো বায়োলজি বিষয়, তো তোমরা তো হয়তো বিষয়গুলো জানো না, একটু কষ্ট করে দেখো। পেপটাইড হলো অ্যামিনো অ্যাসিডের
সরল রৈখিক সিকোয়েন্স, কিন্তু এদের মধ্যে হয়তো 2 থেকে 5টি পেপটাইড ভ্যাকসিন হিসেবে কাজ করবে, বাকিগুলো কাজ করবে না। ভ্যাকসিন মানে হচ্ছে টিকা। আমরা জানি করোনা যখন আমাদের হয় তখন আমরা ভ্যাকসিন আবিষ্কার করি, মানে টিকা আবিষ্কার করি এই করোনা ভাইরাসকে মারার জন্য। তো পেপটাইডের মধ্যে যে অণুগুলো থাকে সেগুলো কি করে ভ্যাকসিন তৈরি করে। তো এখন এই 100টি এক্সপেরিমেন্ট ওয়েট ল্যাবে গবেষণাগারে বিভিন্ন রাসায়নিক রিএজেন্ট ব্যবহার করে পরীক্ষা করতে গেলে বিশাল খরচ হবে, পরিশ্রম হবে, সময়ও লাগবে। এক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স সহায়তা করবে। যখন জৈব তথ্য নিয়ে কম্পিউটারের মধ্যে গবেষণা করা হয় তখন তাকে বলা হয় ড্রাই ল্যাব। মনে রাখবা, এখানে রিএজেন্ট এক প্রকার রাসায়নিক বস্তু প্রয়োজন হয় না। ড্রাই ল্যাবে বিজ্ঞানীরা তথ্য প্রযুক্তির সহায়তায় নানা ধরনের বিশ্লেষণ করে, ত্রিমাত্রিক মডেলিং, সিমুলেশন বিশ্লেষণ করে যারা কাজ করতে পারে সম্ভাব্য এমন 10টা পেপটাইড বের করে আনতে পারে। অর্থাৎ মানে এখানে বলতেছে যে আমাদের 100টা পেপটাইড বন্ধন আছে যেটা ভাইরাসকে মারতে পারবে। এই 100টার মধ্যে কোনগুলো মারতে পারবে এটা কিন্তু আমরা পরীক্ষার মাধ্যমে দেখতে পাবো। কিন্তু আমরা যদি এই 100টা ভাইরাসকে কম্পিউটারের মধ্যে ঢুকাইতে পারি তাহলে কম্পিউটার বলতে পারবে যে কোন ভাইরাসটা অ্যাক্টিভ, কোন ভাইরাসটা দিয়ে কাজ করা যাবে, কোন পেপটাইড বন্ধনটা দিয়ে কাজ করা যাবে ভাইরাসকে মারার জন্য। সাপোজ 100টা পেপটাইড বন্ধন আছে ভাইরাসকে মারার জন্য, কিন্তু সবগুলো পেপটাইড বন্ধন সক্রিয় না। কিছু কিছু আমাদের পেপটাইড থাকবে খুবই সক্রিয়, যেগুলো খুব সহজে কি করতে পারে, ভাইরাসকে মারতে পারে। কথা কি বুঝতেছো আমার? এটা হচ্ছে একটা পরীক্ষা, যেটা আমরা যদি ম্যানুয়ালি করি আমাদের সময় লাগে বের করতে, কিন্তু কম্পিউটারের মধ্যে দিলে কম্পিউটার খুব সহজেই এই পেপটাইড বন্ধন কোনটা কার্যকর বেশি হবে সেটা খুব সহজে বের করতে পারবে। জাস্ট এই থিমটা মনে রাখো, তেলেই হবে, এই লাইনগুলো বুঝতে পারবা। আমি যা বললাম বুঝতে পারছো কিনা? আমরা বের করলে একটু সময় লাগবে, কম্পিউটার বের করতে তাতেই বের করা যাবে। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারো। আচ্ছা, এবার যাই নেক্সট, খেয়াল করো। এই তিনটির পরে আমাদের শেষ হবে, তারপর পার্থক্য পরে আমরা সৃজনশীলে যাব, তখন আরো ভালো বুঝবো। আচ্ছা, এরপরে যেখানে ছিলাম কইছিলাম জানি আমরা এখানে অতঃপর ওয়েট ল্যাবে 100টি পেপটাইড নিয়ে কাজ না করে এই 10টি পেপটাইড নিয়ে কাজ করে কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যাবে বা পেতে পারেন। এভাবেই বায়ো ইনফরমেটিক্স 10 ভাগ কাজ করে সময়, তারপর হচ্ছে পরিশ্রম, অর্থ কমিয়ে দেয়। ধান, পাট, গম সহ নানাবিধ ফসলে উন্নত জাত উদ্ভাবন, মিউটেশন, ব্রিডিং বা সংকরণ প্রক্রিয়ার উপর নির্ভরশীল। সংকরণ পদ্ধতিতে কাঙ্ক্ষিত এক বা একাধিক গুণাবলী নির্ভর কয়েকটি জিনকে কোনো একটি জাতের মধ্যে আনা হয়, আর জটিল এই কাজটি সহজ করে দেয় বায়ো ইনফরমেটিক্স। অর্থাৎ আমরা যখন কোনো গবেষণা করতে যাই, গবেষণা করতে গেলে আমরা যে হাতে কলমে কাজটা করি, সে হাতে কলমে কাজটা করার চাইতে কম্পিউটারে কাজ করা সবচেয়ে ভালো। কারণ কি, কম্পিউটার দ্রুত সময় ফলাফল দিতে পারে, সময়টা সেভ হয়, আমাদের পরিশ্রমও কম হয়। তুমি দেখবা যে কোনো একটা গাণিতিক ক্যালকুলেশন তুমি যদি নিজে খাতা কলমে করো তাহলে দেখবা অনেক সময় লাগতেছে। আমি তোমাদের বিষয়টা বুঝাই। সাপোজ মনে করো তুমি যদি 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে চাও, 1 থেকে 100 পর্যন্ত যদি হাতে কলমে যোগ করতে চাও, তোমার কি সময় লাগবে না অনেক? তোমার কি অনেকটা কষ্ট হবে না? হ্যাঁ স্যার। ওকে, তো এখন এই 1 থেকে 100 পর্যন্ত তুমি যদি নিজে না করে ক্যালকুলেটর দিয়ে করো তাহলে কি সময় লাগবে বেশি না কম লাগবে? খুবই কম লাগবে। আর কম্পিউটার দিয়ে করলে আরো কম লাগবে। তো যত বেশি তথ্য প্রযুক্তি ব্যবহার করা যাবে বায়োলজিতে, এটাই হচ্ছে বায়োমেট্রিক্স, মনে রাখবা। তো এটাই বলতেছে যে আর এই কাজটি সহজ করে দেয় বায়ো ইনফরমেটিক্স। তাই খাদ্যের চাহিদা মেটাতে কৃষিতে বায়ো টেকনোলজির গুরুত্ব অপরিসীম। তো এই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স নিয়ে মোটামুটি আমাদের বেসিক আলোচনা। তো আমরা এখন বায়ো ইনফরমেটিক্স আর বায়োমেট্রিক্সের মধ্যে কিছু পার্থক্য দেখব, এটা মনে রাখার চেষ্টা করবো। আমাদের পরবর্তী পেজে লেখা আছে বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার, কোথায় কোথায় বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। এটা জাস্ট পড়লা, যার বই আছে তার বই থেকে, আমি পড়লাম না সময় কম দেখে। এই বলছে বায়ো ইনফরমেটিক্সের সুবিধাগুলো পড়বা আর অসুবিধাগুলো পড়বা। এই মুহূর্তে এগুলো কি সব মুখস্থ করে নিতে হবে? এগুলো আসলে মুখস্থ করতে হবে না, এগুলো জাস্ট পড়ে যাবা, এটার ব্যবহারটা পড়বা, সুবিধা অসুবিধা পড়বা, মুখস্থ করতে হবে না কিছু। এগুলো কি সৃজনশীল আসে না? মানে আমাদের এখান থেকে সৃজনশীল আসে না, সৃজনশীল আসে ভেতর থেকে, এখান থেকে প্রয়োজন হয় না। তবে আমাদের এখানে তোমার ইয়াটা যে আছে সুবিধাটা মুখস্থ রাখতে পারো, ব্যবহারটার প্রয়োজন নাই তেমন, সুবিধাটা মুখস্থ রাখতে পারো।
অসুবিধাটা মনে রাখতে পারো। ভেতরে যা পড়লাম বেসিক সেটা ভালো করে মনে রাখতে হবে। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো এরপর আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী অংশ, খেয়াল করো। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে মূল পার্থক্য, এই পার্থক্যটা সবচেয়ে জরুরি, এটাই আমাদের লাস্ট। এরপর আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। তো দুইটার পার্থক্য যদি ভালো করে বুঝো তাহলে মিলাইবা না, কম পরীক্ষার সময় গ্যাঞ্জাম লাগবো না। দেখো বায়োমেট্রিক্সটা আসলে কি? বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা ও বিশ্লেষণ করার বিজ্ঞান ও প্রযুক্তি। মানে আমাদের যে দৈহিক যে ডাটাগুলো আছে, তথ্যগুলো, সেগুলো মাপতে পারা, বিশ্লেষণ করা, এটা হচ্ছে কি বায়োমেট্রিক্সের কাজ। আর বায়ো ইনফরমেটিক্সটা হচ্ছে সমস্যাগুলো কম্পিউটার প্রযুক্তির কৌশল ব্যবহার করে সমাধান করা। কথাটা বুঝো, আমাদের দৈহিক যে সমস্যাগুলো আছে, দৈহিক সমস্যা বলতে আমরা যে জিন নিয়ে কাজ করি, ডিএনএ নিয়ে কাজ করি, এই ডিএনএর মধ্যে অনেকগুলো তথ্য থাকে, যেমন ডিএনএর দৈর্ঘ্য কত, ডিএনএর মধ্যে কয়টা প্যাচ থাকে, তারপর হচ্ছে ডিএনএর নাইট্রোজেন বেস কয় রকম, এই তথ্যগুলো মাপা বিশ্লেষণ করা, এটা হচ্ছে বায়োমেট্রিক্সের কাজ। আর এই বিষয়গুলো যদি কোনো সমস্যার মধ্যে পড়ে, যে একটা সমস্যা হচ্ছে বায়োলজিক্যাল ডেটা এটা সমাধান করতে পারতেছি না, তো সেখানে যদি আমরা কম্পিউটার ব্যবহার করি তাহলে এটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। আমাদের বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স কিন্তু কাছাকাছি, খুবই কাছাকাছি, নিবিড় সম্পর্ক, কিন্তু তারপরও মূল পার্থক্যটা হচ্ছে আমাদের জাস্ট কম্পিউটার প্রয়োগ করা হচ্ছে এখানে, আর এখানে কোনো কম্পিউটার প্রয়োগ করা হচ্ছে না, এটা মনে রাখলেই হবে। কথা বুঝতে পারছো? এখানে কম্পিউটার ব্যবহার করা হয় না, এখানে কম্পিউটার ব্যবহার করা হয়। এখানে কম্পিউটার ব্যবহার করা হয় খুব কম, কিন্তু এই জায়গার মধ্যে মূলত কাজটা কম্পিউটার দিয়ে করা হয়। কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপর দেখো 2 নাম্বার বায়োমেট্রিক্স। এই প্রযুক্তি মানুষের দেহের বৈশিষ্ট্য যেমন ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা, আইরিশ, কণ্ঠস্বর, চেহারা, হাতের মাপ ইত্যাদি মেপে ও বিশ্লেষণ করে বৈধতা নির্ণয় করে, এগুলো মাপামাপি করে। আর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স কি কাজ করে? বায়ো ইনফরমেটিক্স বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করে, অর্থাৎ আমাদের বায়োলজিক্যাল যে তথ্যগুলো আছে সেগুলো বিশ্লেষণ করে, যে আমাদের এই বায়োলজিক্যাল ডিএনএর স্ট্রাকচার, ফিঙ্গারপ্রিন্ট, এগুলো কীভাবে কাজ করতেছে এগুলো আমাদের সংরক্ষণ করে, সেভ করে, প্রক্রিয়াকরণ করে। 3 নাম্বার কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয়। মানে এখানে আমাদের কম্পিউটার ব্যবহার হয় কিন্তু এতটা বেশি না, খুবই কম, নিখুঁত নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়। আর আমাদের এখানে 3 নম্বরে মলিকিউল, আণবিক বা জেনেটিক্সের ভিজুয়ালাইজেশনকে সম্ভব করে তুলতে বায়ো ইনফরমেটিক্স পদ্ধতি ব্যবহার করা হয়। মানে জেনেটিক্সের একটা অংশ আছে আমাদের বায়োলজিতে, সেই জেনেটিক্সের মধ্যে আমাদের কম্পিউটার ব্যবহার করা হয় এবং খুবই ইম্পর্টেন্টভাবে বা খুবই টেকনিকভাবে কাজ করা হয়, এই জন্য এটাকে বায়ো ইনফরমেটিক্স বলে। 4 নাম্বার এই পদ্ধতিতে মানুষের বায়োলজিক্যাল ডেটা কম্পিউটারের ডেটাবেসে সংরক্ষণ করা রাখা হয় এবং পরবর্তীতে এসব ডেটা নিয়ে সক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়। ডেটা মিল পেলে বৈধ বলে বিবেচিত হয় বা অনুমতিপ্রাপ্ত হয়। যেমন ডিএনএ টেস্ট, ডিএনএ টেস্ট করার সময় কিন্তু আমার দেহের নমুনা নেওয়া হয়, সংগ্রহ করা হয়, সেই নমুনা সংগ্রহ করে কোথায় রাখা হয়? কম্পিউটার ফাইলের মধ্যে সেভ রাখা হয়। কথাটা বুঝো? ডিএনএ টেস্ট করার বিষয়টা তোমরা সবাই জানো, ডিএনএ টেস্ট, হ্যাঁ, ব্যক্তি শনাক্তকরণ। তো ডিএনএ টেস্ট করার সময় আমাদের রক্ত, চুল, নখ এগুলো একটা নমুনা সংগ্রহ করা হয়, সেই নমুনা সংগ্রহ করে কোথায় জমা রাখে? কম্পিউটার ফাইলের মধ্যে জমা রাখে। পরবর্তীতে এটা মিলায়, যার যার পরিবারের ডিএনএ আছে তার সাথে মিলায় দেখে যে আসলে ঠিক আছে কিনা। কথা কি বুঝতেছো যা বললাম? স্যার বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার। ওকে, এরপর হচ্ছে 4 নাম্বারের দিকে বলতেছে বিপুল পরিমাণ পুনরাবৃত্তিমূলক ও অপুনরাবৃত্তিমূলক তথ্য সংরক্ষণে সহায়তা করে। মনে রাখবা বায়োমেট্রিক্সে যে কম্পিউটার ব্যবহার করা হয় সেখানে তথ্যটা খুবই সীমিত থাকে, লিমিটেড তথ্য, কিন্তু বায়ো ইনফরমেটিক্সের মধ্যে হিউজ পরিমাণ তথ্য নিয়ে কাজ করা যায়, কোটি কোটি, হাজার হাজার, সহস্র, যত মনে যায় তত, যত প্রকার সমস্যা আছে, যত তথ্য আছে, সবগুলো তথ্য, হিউজ তথ্য, বিপুল পরিমাণ তথ্য নিয়ে বায়ো ইনফরমেটিক্সে কাজ করা যায়। কিন্তু বায়োমেট্রিক্সে এত তথ্য নিয়ে কাজ করা যায় না, যেহেতু আমার তথ্যের ভাণ্ডারটা অনেক বিশাল, এই জন্য বায়ো ইনফরমেটিক্স নিয়ে আলাদা একটা জগৎ তৈরি হয়েছে। তো এই জন্য বলতেছে যে আমাদের অনেকগুলো তথ্য যদি
তৈরি হয় বা পাওয়া যায়, সে অনেকগুলো তথ্যের জন্য আমাদের এই বায়ো ইনফরমেটিক্সটা কাজ করে। তা বলতেছে প্যাটার্ন রিকগনিশন বা অ্যালগোরিদম ডেটাকে মাইনিং করা যায়, মানে এটা একটা সিস্টেম যে সিস্টেমে কাজ করে। এরপরে লাস্টে 5 নাম্বার, এই বায়োমেট্রিক্স আমাদের কম ব্যয়বহুল প্রযুক্তি, মানে এই বায়োমেট্রিক্স নিয়ে কাজ করলে বেশি টাকা খরচ করতে হয় না, কম খরচে এই পদ্ধতিতে কাজ করা যায়। আর বায়ো ইনফরমেটিক্সটা অনেক ব্যয়বহুল প্রযুক্তি, কারণ এখানে বড় বড় কম্পিউটার নিয়ে কাজ করতে হয়, বড় বড় টেকনিক নিয়ে কাজ করতে হয়, বড় বড় ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতে হয়, বিশাল বিশাল ডেটা নিয়ে কাজ করতে হয়, যার কারণে সময় লাগে। সময়টা যদিও এত লাগে না, সময় কমই লাগে, কিন্তু ব্যয় হয় বেশি, টাকা খরচ হয় বেশি, টাকা পয়সা লাগে বেশি, কারণ এটা খুবই স্মার্ট। যেটা বেশি উন্নতর, যেটা বেশি স্মার্ট, সেটার জন্য টাকা পয়সা খরচ করতে হয় বেশি, এটাই। তো এই হচ্ছে মোটামুটি বায়ো ইনফরমেটিক্স আর বায়োমেট্রিক্স সম্পর্কে বেসিক আলোচনা। এটা আমাকে জানাও মোটামুটি ভালো করে যে আলোচনা করলাম বুঝতে পারলা কিনা। থ্যাংক ইউ। জানি অনেক কষ্ট হয়েছে বুঝতে, তারপর একটু কষ্ট করছো বোঝার জন্য। তো আমরা এখন সৃজনশীল প্র্যাকটিস করব। হ্যাঁ, তো এটা তো বেসিক আলোচনা, বেসিক যতটুকু পড়াইছি মোটামুটি একটু হলে বুঝছো। এখন আমরা ওই যে আমাদের টেস্ট পেপার থেকে বা গাইড থেকে সৃজনশীল করে দেখব। তো নতুন লিঙ্ক দিচ্ছি, নতুন লিঙ্কে তাড়াতাড়ি চলে আসবা, নতুন লিঙ্কে আমরা সৃজনশীল প্র্যাকটিস করবো, দেরি করবো না, তাড়াতাড়ি চলে আসবা সবাই। আসসালামু আলাইকুম। আমাদের আজকে স্পেশাল আইসিটি ক্লাসের এই মুহূর্তে আমরা বোর্ড পরীক্ষার সৃজনশীল প্র্যাকটিস করব। তো আমরা প্রথমেই ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসা প্রশ্ন সলভ করার চেষ্টা করি। তো এখানে আমাদের উদ্দীপকে যেটা বলেছে সেটা আমরা ভালো করে একটু পড়ি। বলতেছে হিমেল ড্রাই ল্যাব জৈব সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা করেছিল। এখন এই লাইনটা দ্বারা তুমি কি বুঝছো? জৈব সংক্রান্ত সমস্যার সমাধান, ড্রাই ল্যাব, আমরা কিন্তু একটু আগে পড়ছিলাম মূল বই আলোচনায়। ড্রাই ল্যাব এটা পড়ছিলাম না, মনে আছে তোমাদের? ড্রাই ল্যাব এই বিষয়টা কি তোমাদের মনে আছে? একটু আগে পড়ছিলাম কিন্তু। একটু কথা বলো সবাই, মনে পড়ে? তোমরা কি শুনতেছো আমার কথা? মনে পড়তেছে না? ড্রাই ল্যাব এটা আমরা পড়ছিলাম, তোমরা হয়তো বা মনে করতে পারতেছো না। দাঁড়া আমি দেখাইতেছি। আমাদের ড্রাই ল্যাব বিষয়ে একটা কথা ছিল, এটা জানি কই ছিল। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ জয়েন করছো। দাঁড়াও, ড্রাই ল্যাব জানি কোথায় দেখছিলাম আমি। আচ্ছা, বইতেই ছিল। তবে এখানে ড্রাই ল্যাবটা যদি নাও থাকে, এরকমভাবে না পাই, জৈব তথ্য তো আছে, জৈব তথ্য, যেই জৈব তথ্য নিয়ে আমরা কাজ করি, সমস্যার সমাধান করি। তো এখানে এটাই বলছে যে জৈব সংক্রান্ত সমস্যার সমাধান করার চেষ্টা করছিল। হ্যাঁ, এটাই হবে আমাদের। এটা কি হবে? বায়ো ইনফরমেটিক্সই হবে। এক্সিলেন্ট তানজিন, বুঝতে পারছো? হ্যাঁ, আমাদের তো এই টপিকে আমরা আলোচনা করতেছি, অবশ্যই এই টপিকের প্রশ্নই হবে। ওকে, গুড। তাহলে আমরা এখন যাই, খেয়াল করি এই যে লাইনটা আমরা পড়লাম, হিমেল ড্রাই ল্যাব জৈব সংক্রান্ত সমস্যার সমাধান করার চেষ্টা করছিল, এর মানে হচ্ছে এই জায়গার মধ্যে বায়ো ইনফরমেটিক্স তথ্য আছে। টপিকটার নামই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, মনে রাখবে এইভাবে। তো বলতেছে এরপরে যে একদিন তার বন্ধু তাকে একটি কক্ষে নিয়ে যায় এবং সেখানে তারা মহাশূন্য ভ্রমণের অভিজ্ঞতা লাভ করলো। যারা যারা আমার প্রথম দিকের ক্লাসগুলো করে আসছো আইসিটি, দেখো তো তোমরা বলতে পারো কিনা যে 2 নাম্বার বাক্যে কোন প্রযুক্তির কথা বলছে? ভার্চুয়াল রিয়েলিটি। এক্সিলেন্ট, গুড। ভার্চুয়াল রিয়েলিটি, ভেরি গুড। সবাই কি বুঝছো? ভার্চুয়াল রিয়েলিটি 2 নাম্বারটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, 1 নাম্বার হচ্ছে বায়োইনফরমেটিক্স। কারণ কি 2 নাম্বার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পৃথিবী থেকেই মঙ্গল গ্রহের অভিজ্ঞতা লাভ। এটা কেমনে সম্ভব? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সম্ভব। আমরা যা পড়াইছিলাম, হ্যাঁ তোমরা পড়ছিলা কিন্তু। ওকে, তার মানে মনে আছে। আচ্ছা, এরপর যাই নেক্সট। তো এবার দেখো আমাদের গণনে বলছে হিমেল কোন প্রযুক্তির সহায়তায় নিচ্ছে, ব্যাখ্যা করো। হিমেল যেই প্রযুক্তির মাধ্যমে জৈব সংক্রান্ত সমস্যার সমাধান করেছিল তার নাম হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এখন এই প্রযুক্তির সম্পর্কে আমাদের কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। চলো আমরা শুরু করি। তো প্রথমেই আমরা লিখবো এক কথায়। আমাদের সৃজনশীল লেখার নিয়ম কি ছিল তোমাদের পড়াইছিলাম। সৃজনশীল লেখার নিয়ম ছিল যে প্রথমেই এক কথায় উত্তর লিখতে হয়, যে উদ্দীপকের টপিকটা হচ্ছে এই সংক্রান্ত থেকে আসে।
তো আমরা লিখব উদ্দীপকে হিমেল জৈব সংক্রান্ত সমস্যার সমাধানে বায়ো ইনফরমেটিক্স প্রযুক্তি ব্যবহার করেছিল বা সহায়তা নিয়েছিল। নিচে এই প্রযুক্তিটি ব্যাখ্যা করা হলো। এই লাইনটা তোমাকে এক কথায় লিখতে হবে, তাহলে তুমি 1 নাম্বার পেয়ে গিয়েছো। এতটুকু যে আলোচনা করছি বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। প্রিয়ানুর জয়েন করছো, রাদিয়াকে নিয়ে আসো। প্রিয়ানুর, রাদিয়া তোমরা কিন্তু একটু রেগুলার ক্লাস করো সময় মতো। ক্লাসটা শুরু হয়েছে আমার 8:30-এ, প্রায় 9:30 বেজে গেছে, 1 ঘন্টার মতো হয়ে গেছে। তোমরা কিন্তু একটু লেট করছো। প্রিয়ানুর থ্যাংক ইউ, জয়েন করছো, তবে দেরি করছো। 8:30 ক্লাস শুরু হয়েছে, মনে রাখবা। এবার আমরা যাই, এই প্রযুক্তিটির ব্যাখ্যা আমরা এখন নিচে ভালো করে আলোচনা করার চেষ্টা করব। জৈব তথ্য বিজ্ঞান তথা বায়ো ইনফরমেটিক্স এমন একটি কৌশল যেখানে ফলিত গণিত, তথ্য বিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাগুলো সমাধান করা হয়। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা? আমরা কিন্তু জানি বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমে কি করা হয়, অনেক লম্বা লম্বা সমস্যা, বায়োলজিক্যাল সমস্যা, এগুলো সমাধান করা হয়। যেই সমস্যাগুলো সমাধান করতে আমাদের গণিত লাগে, পরিসংখ্যান লাগে, কম্পিউটার সায়েন্স লাগে, কৃত্রিম বুদ্ধিমত্তা লাগে, রসায়ন লাগে, সব কিছুই লাগে। এই সব কিছুর সমন্বয়ে বায়োলজিক্যাল ডেটাগুলোর সমস্যার সমাধান করা হয়। এই লাইনটা বুঝতে পারছো এতটুকু? জি স্যার। থ্যাংক ইউ। জি স্যার। এরপরে এখানে ব্যবহৃত ডেটা সমূহ হলো ডিএনএ, জিন, অ্যামিনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড। মানে এখানে যেই বিষয়ের বায়োলজিক্যালের যে বিষয়গুলো নিয়ে কাজ করা হয়, ডিএনএ নিয়ে কাজ করা হয়, জিন নিয়ে কাজ করা হয়, অ্যামিনো অ্যাসিড নিয়ে কাজ করা হয়, নিউক্লিক অ্যাসিড নিয়ে কাজ করা হয় ইত্যাদি। এসব ডেটাকে ব্যবহার করে জৈব ও জেনেটিক তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং একত্রীকরণের কাজ কম্পিউটারের মাধ্যমে করা হয়, যা জিন ভিত্তিক নতুন ঔষধ আবিষ্কার এবং উন্নয়নের কাজে লাগে। আমরা কিন্তু সবাই জানি আমাদের এই যে বায়ো ইনফরমেটিক্স, এখানে সবচেয়ে বেশি ব্যবহার হয় বড় বড় কম্পিউটার, সুপার কম্পিউটার, শক্তিশালী কম্পিউটার, যে কম্পিউটার দিয়ে প্রচুর সমস্যা খুব সহজেই সমাধান করা হয়। এই জন্য এর নাম বায়ো ইনফরমেটিক্স। এই লাস্ট লাইনটা বুঝতে পারছো সবাই? একটু কথা বলো। বুঝতে পারছি। থ্যাংক ইউ। এবার আমরা যাই নেক্সট। আমাদের আরেকটু ব্যাখ্যা দিতে হবে, হ্যাঁ, বড় প্রশ্ন তো একটু লিখতে হবে। তো একটু ওয়েট, আমরা দেখি পরবর্তী পেজে কি লেখা আছে। তো পরবর্তীতে লেখা আছে যে, একটু খেয়াল করো, আমি একটু উপরে নিয়ে নিই, এটা আসলে উপরে না আসলে সমস্যা, তো বুঝতে পারবো না আমরা। হ্যাঁ, এবার আমি একটু জুম আউট করি, দেখো এবার। তো বলতেছে পরবর্তী লাইনে যে বায়ো ইনফরমেটিক্স বিজ্ঞানীদের প্রাথমিক চ্যালেঞ্জ হলো বিশাল ডেটাবেজের ভান্ডারকে সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করে এতে সহজে বিচরণ এবং নির্ভরযোগ্য ডেটা প্রদানের দায়িত্ব পালন করে। এটা কিন্তু আমরা পড়তে পড়ছিলাম, এই লাইনটা মনে রাখবা। যে কোনো ডেটা বিশ্লেষণের পূর্বে একেবারে অর্থহীন ডেটাকে অর্থপূর্ণ জৈব তথ্য প্রদানের উপযোগী করতে কম্পিউটার ডেটা প্রসেসিং টেকনিক ব্যবহার করা হয়। অর্থাৎ যে কোনো তথ্যকে সহজে বোঝার জন্য কম্পিউটারের সাহায্য নেওয়া হয়, এটাই আর কি। সহজে লিখবা, যে কোনো তথ্যকে সহজে বুঝবার জন্য কম্পিউটার প্রসেসিংয়ের সাহায্য নেওয়া হয়। এইভাবে লিখলেও হবে। কথা কি বুঝতে পারছো যা বললাম? কীভাবে লিখতে হবে মনে থাকবে? আচ্ছা, এরপর একটি বায়ো ইনফরমেটিক্স ডিভাইস সাধারণত 3টি প্রধান কাজ সম্পাদন করে। 1 নাম্বার, ডিএনএ ক্রম থেকে প্রোটিন সিকোয়েন্স নির্ণয় করা। 2 নাম্বার, প্রোটিন সিকোয়েন্স থেকে প্রোটিন স্ট্রাকচার নির্ণয় করা। এবং 3 নাম্বার, প্রোটিন স্ট্রাকচার থেকে প্রোটিনের কাজ নির্ণয় করা। ব্যাস, এইটুকু লিখলে আমাদের পুরো বায়ো ইনফরমেটিক্সের ব্যাখ্যা কমপ্লিট। এইভাবে আমরা কি করব, সৃজনশীল প্র্যাকটিস করার চেষ্টা করব। দেখো তো যা আলোচনা করছি সৃজনশীল ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা, কিভাবে আলোচনা করতে হবে? সবাই এতটুকু বুঝতে পারছো যতটুকু আলোচনা করে বুঝালাম? বাকি একটু কথা বলো, রেসপন্স করো। বাকিরা কথা বলো। ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা, এবার দেখি যে আমরা আরেকটা প্রশ্ন সলভ করতে পারি কিনা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এখানে থাকলে বলতে পারো। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে কোথাও? আচ্ছা, তাহলে চল আমরা এখন পরবর্তীতে আরেকটা প্র্যাকটিস করি। একটা সৃজনশীল দেখলাম তো, এইভাবে উত্তর করতে হয়। জানাতুল ফেরদৌস, তোমার কি নেটের সমস্যা হচ্ছে? জি ভাইয়া, একটু নেট প্রবলেম হলো, বাট এখন ঠিক হয়েছে। আচ্ছা, আমার ক্লাস তো রেকর্ড চলতেছে, রেকর্ড দেখে নিও, সমস্যা নেই। ওকে ভাইয়া। আচ্ছা, একটু ওয়েট, আমি দেখতেছি পরবর্তী অংশ। আচ্ছা, এই হচ্ছে আমাদের পরবর্তী একটা স্পেশাল প্রবলেম। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছিল। আমরা এটা চেষ্টা করি সমাধান করার জন্য। দেখতে পাচ্ছ, চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছিল। শফিক সাহেব তার গবেষণাগারে দিনাজপুরের ঐতিহ্য ধারণের লক্ষ্যে লিচু নিয়ে গবেষণা করেন, তার ফলাফল সংরক্ষণ করেন। তিনি গবেষণাগারের প্রবেশ মুখে এমন একটি যন্ত্র বসিয়েছেন যেটির দিকে নির্দিষ্ট সময় তাকালে অনুমোদিত ব্যক্তিবর্গ ভেতরে প্রবেশ করতে পারেন। তোমাদের কি মনে পড়ে যে ওই যে অফিস আদালতে ঢোকার জন্য ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার, এটা কিসের ছিল উদাহরণ? কোন প্রযুক্তি ছিল এটা? বায়োমেট্রিক্স। গুড। গুড। তো শফিক সাহেব যেখানে গবেষণা করেন সেখানে অনেক মানুষ ঢুকে, তো সেখানে ঢুকার জন্য মানুষদের মুখ আলোতে দেখাইতে হয়, যন্ত্রের সামনে দেখাইতে হয়। সেই যন্ত্রটা দেখে যে আসলে এই মানুষটা এই কোম্পানিতে চাকরি করে কিনা। যদি দেখে হ্যাঁ এই মানুষটার তথ্যগুলো মিলে গেছে, তখন এই মানুষটার জন্য লক খুলে যায়, ভেতরে প্রবেশ করতে পারে। এটাও কিন্তু বায়োমেট্রিক্স। আঙ্গুলের ছাপটাও যেমন বায়োমেট্রিক্স, এটাও কিন্তু বায়োমেট্রিক্স। মুখের অবয়ব দেখে মানুষকে বাছাই করা, চেনা, লক খোলা। কথা কি বুঝতে পারছো যা বললাম? জি স্যার। আচ্ছা, জি ভাইয়া। তো এখন দেখো আমাদের কি বলছে। গণরঙে বলছে গবেষণাগারের প্রবেশ মুখে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স, এটা বুঝছি, এটা নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু গহনা কি বলছে, উদ্দীপকের গবেষণার কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে দিকটি প্রতিফলিত হয়েছে বিশ্লেষণপূর্বক সেটির প্রয়োগ ক্ষেত্র আলোচনা করো। মানে আমাদের গবেষণার ক্ষেত্রে যে প্রযুক্তির ব্যবহার হয়েছে সেই প্রযুক্তির নামটা কি এবং সেই প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা হয়, প্রয়োগ করা হয়, সেটা আমাকে তুলে ধরতে হবে। কথা কি বুঝতে পারছো যা বললাম? তো এবার আমরা বুঝতেই পারতেছি যে গবেষণাগারে দিনাজপুর ঐতিহ্য ধারণ করার জন্য লিচু নিয়ে গবেষণা করেন এবং সেই গবেষণার ফলাফল সংরক্ষণ করেন। তো কোনো কিছু গবেষণার ফলাফল সংরক্ষণ করার জন্য অবশ্যই আমরা বুঝি কম্পিউটারে সংরক্ষণ করে। আর এটা যদি বিশাল হয়, হ্যাঁ, আর যদি বিশাল হয় গবেষণার ক্ষেত্র, অবশ্যই এটা বায়ো ইনফরমেটিক্সের মধ্যেই পড়ে, তাই না? কথা বুঝছো? জি। ওকে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম গ নংটা আমাদের বায়ো ইনফরমেটিক্স থেকে আসছে। তো শুরু করি। তো বলতেছে উদ্দীপকের গবেষণার কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যেই দিকটি প্রচলিত হয়েছে তা হলো বায়ো ইনফরমেটিক্স। নিচে বায়ো ইনফরমেটিক্সের প্রয়োগ ক্ষেত্রে আলোচনা করা হলো। এই লাইনটা লিখলে তুমি 1 নম্বর পেয়ে গেছো। এতটুকু যে আলোচনা করছি বুঝতে পারছো? আমাকে জানাও। আচ্ছা, এবার চলো এবার নেক্সট যাই, কিভাবে লিখতে হয়। বায়ো ইনফরমেটিক্স হলো জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত, পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয় যা জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংরক্ষণ সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলোর ব্যাখ্যা করে। এই লাইনটা কিন্তু আমরা বই থেকেই পড়ছিলাম, আগেও পড়ছিলাম, আশা করি বুঝছো। মূলত জৈবিক পদ্ধতি বিশ্লেষণ সম্পর্কে সমক্ষ এবং সঠিক ধারণা অর্জন করার ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। মানে এই জেনেটিক তথ্যগুলো বা জীবের তথ্যগুলো বিশ্লেষণ করার জন্য, সঠিকভাবে ধারণা করার জন্য, সঠিক ফলাফল পাওয়ার জন্য বায়ো ইনফরমেটিক্স পদ্ধতি ব্যবহার করা হয়। আর এই জৈবিক তথ্য হিসাব নিকাশ এবং এ সম্পর্কিত যাবতীয় সমস্যা সমাধানে কম্পিউটার প্রযুক্তির বিপুল ব্যবহার হয়। কথা বুঝতে পারছো? এগুলো করতে কি করতে হয়? অবশ্যই কম্পিউটার প্রযুক্তির ব্যবহারই করতে হয়। আচ্ছা, তো বলতেছে যে কম্পিউটার ব্যবহার অপরিহার্য।
তবে জিনোম সিকোয়েন্স, প্রোটিন সিকোয়েন্স ইত্যাদির গঠন উপাদানের ইলেকট্রনিক ডেটাবেস গঠনে কম্পিউটার প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া মলিকুলার মেডিসিন, জিন থেরাপি, ওষুধ তৈরিতে, বর্জ্য পরিষ্কারকরণে, জলবায়ু পরিবর্তন গবেষণা, বিকল্প শক্তির উৎস সন্ধানে, জীবাণু অস্ত্র তৈরিতে, ডিএনএ ম্যাপিং অ্যানালাইসিস, জিন ফাইন্ডিং, প্রোটিনের মিথস্ক্রিয়া পর্যবেক্ষণে বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয়। বা বায়ো ইনফরমেটিক্সটার কোথায় কোথায় ব্যবহার হয় সেই বিষয়টা এখানে পড়ছে। দেখো তো যতটুকু আলোচনা করলাম বুঝতে পারলাম কিনা এতটুকু? জি স্যার বুঝছি। আচ্ছা, আমরা কিন্তু যে বায়ো ইনফরমেটিক্সের যে ইয়াটা ছিল ব্যবহারটা মনে হয় আমি বলছিলাম লাগবে না, কিন্তু দেখতে পাচ্ছি ব্যবহারটা এখানে দিছে অনেকটা নাকি? হ্যাঁ দিছে। তো জানাতুল ফেরদৌসে একটা প্রশ্ন ছিল স্যার মুখস্থ করতে হবে কিনা, দেখতে পাচ্ছি হ্যাঁ এখন তো মুখস্থ করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো বলি বই থেকে এই যে বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করা হয় মানে প্রয়োগ ক্ষেত্র, এটির মুখস্থ করবা। আমরা কিন্তু দেখছি এখানে মোটামুটি অনেক কিছু বলছি, এখানে যা যা আছে সেখানে শর্ট করে লিখে দিছে এই পয়েন্টগুলো যে কোথায় কোথায় ব্যবহার করা হয় এগুলা এখান থেকে নিয়ে তারা সাজায় লিখছে আর কি। এগুলো আমাদের ভালো করে পড়লেই হবে। অবশ্যই এটা আমরা এখন চেষ্টা করব ভালো করে মুখস্থ করার জন্য। কথা কি বুঝতে পারছো এতটুকু? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের মতো আমাদের এই আইসিটি ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করতেছি। আমাদের আজকে আর্টস কমার্সের আর কোনো ক্লাস নেই, এখানে ক্লাস শেষ। তবে সায়েন্সের একটা স্পেশাল ক্লাস আছে রাত 10টা 15-তে, বায়োলজি ক্লাস, নতুন অধ্যায় নতুন ক্লাস আজকে প্রথম নিব ইনশাল্লাহ। সবাই ক্লাস করো, সকল ফ্রেন্ডদেরকে নিয়ে এসো। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, এনিওয়ান। আমি যা যা পড়াইছি আজকে কারো কোনো প্রশ্ন আছে? স্যার আপনি স্যার হ্যাঁ বলো। আপনি দুটো বুট করাইছেন না? হ্যাঁ 2টা বোর্ড পড়াইছি। এগুলো একটু ছবি তুলে আমাকে একটু করে দিয়েন না। আচ্ছা আমি ছবি তুলে দিব পরে, হ্যাঁ পরে দেখে নিও। ভাই একটু গ্রুপে দিলে ভালো হবে। প্রশ্নগুলোর ছবি আমাকে একটু করে দিন। আচ্ছা আমি দিয়ে দিব, হ্যাঁ ছবিগুলো দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, গ্রুপ থেকে নিয়ে নিও। একবার গ্রুপেই দিয়েন স্যার। আচ্ছা গ্রুপে দিব, সবাই নিয়ে নাও গ্রুপ থেকে। আর 10টা 15-তে অবশ্যই থাকবা, ক্লাস করবা। হ্যাঁ খুবই স্পেশাল বায়োলজি ক্লাস নেব। হ্যাঁ বলো একটা সুখবর আছে। কিরকম সুখবর বলো? স্যার আমি বাইফাই কি করব? কি পাইছো? বাই স্যার। ও আচ্ছা ভাই পেয়েছো, মিষ্টি খাওয়াবা আমাদের তাহলে। মিষ্টি ছাড়া তো এই সুখবর আমরা গ্রহণ জি করি না। স্যার। আচ্ছা দোয়া করি। হ্যাঁ দেখছিলাম ফেসবুকে, দেখছিলাম পোস্ট করছিলাম। হ্যাঁ দোয়া রইল অবশ্যই তোমাদের ছোট্ট অতিথির জন্য। খেয়াল রাখো, যত্ন নিও। আচ্ছা তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি আইসিটি প্রথম অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত। এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের গত স্পেশাল লেকচারের পরবর্তী স্পেশাল সৃজনশীল প্র্যাকটিস ক্লাস। তো আমরা আজকে ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসা প্রশ্ন সলভ করার চেষ্টা করব। আমরা গত ক্লাসে বায়ো ইনফরমেটিক্স যে টপিক সেই টপিক নিয়ে আলোচনা করেছিলাম। তো দেখো আমরা প্রথমে উদ্দীপকটা ভালো করে পড়ি, দেন আমরা সৃজনশীল প্র্যাকটিস করার চেষ্টা করব। তো বলতেছে সরাসরি বিমান চালনা না করেও প্রযুক্তির কল্যাণে মিস্টার এক্স মানে একজন নাম আর কি, একজন বৈমানিক মানে যিনি বিমান চালায়, কৃষি বিজ্ঞানী মিস্টার ওয়াই উন্নত জাতের পাট বীজ উদ্ভাবন করেন এবং সেগুলো চাষ করে কৃষকেরা উপকৃত হয়। তিনি তার গবেষণা কর্মে ডেটাসমূহ প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করেন। এখন তোমাদেরকে এই 3টা বাক্যে 3 রকমের বিষয়টা উল্লেখ আছে, বুঝতে হবে। তোমরা যদি আমার পিছনের গত ক্লাসগুলো, পিছনের যে ক্লাসগুলো করানো হয়েছে সেই ক্লাসগুলো করে আসো বা সেই ক্লাসগুলো করে থাকো, তাহলে তোমরা যদি বলতে পারো যে সরাসরি বিমান না চালায়ও বিমান চালানো সম্ভব কোন প্রযুক্তির মাধ্যমে, যেটা প্রথম পাঠে বলছে। এক্সিলেন্ট, ভার্চুয়ালিটি। থ্যাংক ইউ সাদিয়া। ভার্চুয়ালিটির মাধ্যমে। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ সাদিয়া, উত্তর দিয়েছে, খুশি হলাম। আচ্ছা তো এই হচ্ছে বিষয়টা, আমরা জানি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সরাসরি বিমান না চালিয়েও কি বিমান চালানো সম্ভব। মিম তুমি কি 25-এর মিম একটু আমাকে জানাও মিম। জি স্যার। ওকে থ্যাংক ইউ।
আচ্ছা, তো যেখানে ছিলাম এটা আমরা বুঝলাম ভার্চুয়াল রিয়েলিটি। এখন দেখো, আমরা ক্লাস করে মাঝখান দিয়ে স্পিকার চাপ দিয়ে রেখো। আর আদিয়া তোমার ফ্রেন্ড প্রিয়ানুরকে নিয়ে এসো যদি পারো আর কি। আচ্ছা, যেখানে ছিলাম স্যার এখন কি 26 এর ক্লাস করে গেছেন? এখন সবারই ক্লাস, স্যার। 25-26 সবারই ক্লাস। হ্যাঁ, বলো বলো। দেখছি একটা ভালো না, হয়তো শরীর খারাপ বেশি, ও মানে অসুস্থ। অসুস্থ, আজকে প্রাইভেটেও আসে নাই। আচ্ছা, সমস্যা নেই, ক্লাস রেকর্ড চলতেছে, পরে দেখে নিবে। আচ্ছা, তো বলি একটা কথা, আজকে কিন্তু আমরা একটা স্পেশাল ক্লাস নিয়েছিলাম সকালে, অর্থনীতি ক্লাসটা নিয়েছিলাম। তো যাদের অর্থনীতি সাবজেক্টটা আছে, যারা ক্লাসটা মিস করছো, ওই ক্লাসটা আমি রেকর্ড করতে পারি নাই, কারণ ওই ক্লাসটা আমি প্রায় অনেকক্ষণ লাগায় করাইছিলাম, দেখে মেমোরি স্পেস ছিল না, দেখে আমি হাতে কলমে সুন্দরভাবে বুঝাইছিলাম। তো আমরা আশা করি আস্তে আস্তে খুব শীঘ্রই আমাদের অর্থনীতি সাবজেক্টের ক্লাসটাও সুন্দরভাবে নোট টোট করে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আর একটা SMS হচ্ছে, যারা আর্টস গ্রুপে আছো, আর্টস গ্রুপে শুধু আমি পরিণীতি সাবজেক্টটাই তো পড়াচ্ছি, এরপর থেকে আর্টস গ্রুপে সবগুলো সাবজেক্টের ক্লাস নেওয়ার পরিকল্পনা করতেছি ইনশাল্লাহ। ডিসেম্বরের 15 বা 20 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা শুরু করার চেষ্টা করব। পরিণীতির পাশাপাশি আমরা চেষ্টা করব ইসলামী ইতিহাস, ভূগোল, তারপর হচ্ছে কি মনোবিজ্ঞান, তারপর হচ্ছে আমার যুক্তিবিদ্যা এবং আদার্স যে সাবজেক্টগুলো আছে, যে সাবজেক্টগুলোর প্রয়োজন বেশি তোমাদের, আস্তে আস্তে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আর কমার্স গ্রুপের তো সব বিষয়ে ক্লাস হয়, হিসাব বিজ্ঞান, তারপর ফিন্যান্স, ব্যবসা উদ্যোগ, উৎপাদন ব্যবস্থাপনা সবই হয়। আর সায়েন্স গ্রুপেরও তো সবই হয়, সমস্যা নাই। এরপরে আমাদের স্পেশাল যে 3টা সাবজেক্ট, ইংরেজি ক্লাস, বাংলা ক্লাস, ICT ক্লাস, এগুলো আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করব। তো আপাতত 5 দিন একটু বিজি থাকার কারণে একটু সময় লাগবে, আর ইনশাল্লাহ 5 দিন পর আমরা সুন্দরভাবে প্রতিটা গ্রুপ ক্লাসে, হ্যাঁ, প্রতিটা গ্রুপ ক্লাসে আমরা করবো, সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবো। তো এই SMS-টা তোমাদের জানা দিলাম, তোমরা সবার ফ্রেন্ডদেরকে বেশি বেশি ক্লাস করার জন্য ইনভাইট করবা, ক্লাস করার কথা বলবা। আচ্ছা, তাহলে আমরা এখন চলো শুরু করি। কৃষি বিজ্ঞানী মিস্টার ওয়াই উন্নত জাতের পাট বীজ উদ্ভাবন করেন, সেগুলো চাষাবাদ করে কৃষকরা উপকৃত হন। এই যে উন্নত জাতের বীজ উদ্ভাবন করেন, এটা কিন্তু আমাদের একটা নতুন প্রযুক্তির মাধ্যমে হয়। বলতো কোন প্রযুক্তির মাধ্যমে হয়? উন্নত জাতের, হ্যাঁ বলো। ন্যানো টেকনোলজি না? না ন্যানো টেকনোলজি না, ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজি স্যার বায়োমেট্রিক না, বায়োমেট্রিক্স না, বায়োইনফরমেটিক্স বায়োইনফরমেটিক্স তো এটা না, পরেরটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা। জেনেটিক ইঞ্জিনিয়ার ন্যানো কিন্তু হচ্ছে ছোট জিনিস নিয়ে কাজ করে, একবারে ক্ষুদ্র জিনিস। এখানে কিন্তু ছোট জিনিস বলছে না, বলছে উন্নত জাতের বীজ উদ্ভাবন করে, উন্নত জাতের উৎপাদন করে। এটা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে। আলিফউদ্দিন জয়েন করছো, থ্যাংক ইউ। বুঝতে পারছো সবাই? জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে। আচ্ছা, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের এই বিষয়টা। আর পরবর্তীতে বলছে গবেষণার কর্মের ডেটাগুলোকে সংরক্ষণ করে প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ। তো এটা কিন্তু আমাদের বায়ো ইনফরমেটিক্সই বোঝায়। কারণ কি, আমরা জানি আমাদের জীবতাত্ত্বিক গবেষণার পর, জীবতাত্ত্বিক মানে ওই যে প্রাণী বলো, উদ্ভিদ বলো, ইটিসিটিসি, জীবতাত্ত্বিক গবেষণার ফলাফলগুলো বা ডেটাগুলো সংরক্ষণ করার জন্য যে বিশাল সেক্টর নিয়ে কাজ করে, সেটা কি? বায়ো ইনফরমেটিক্স। কথা কি বুঝছো সবাই এতটুকু? এবার দেখো, আমাদের এখানে গহনমে বলছে মিস্টার ওয়াই এর কর্মকাণ্ডে যে প্রযুক্তি সমূহ নির্দেশিত হয়েছে তারা একে অপরের পরিপূরক। দেখছো কি বলছে? প্রযুক্তি একটা না, কিন্তু একাধিক প্রযুক্তি সমূহ। মিস্টার ওয়াই প্রথমে উন্নত জাতের বীজ তৈরি করেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে এবং আমাদের গবেষণার কর্মগুলোকে সংরক্ষণ করেন বায়ো ইনফরমেটিক্স প্রযুক্তির মাধ্যমে। তার মানে এখানে 2 রকম প্রযুক্তি নিয়ে কাজ করছে, একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্স। এখন এই 2টা প্রযুক্তি একে অপরের পরিপূরক, মানে একটার সাথে আরেকটার সম্পর্ক রয়েছে, এই বিষয়টাই তোমাকে উল্লেখ করতে হবে এখানে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা,
থ্যাংক ইউ। ফাতেমা একটা জয়েন করছে। ফাতেমা, শিউলির কি কোনো খবর আছে? ও না অনেক দিন ধরে ক্লাস করতে পারে না, এটা আমাকে জানাই তো ফাতেমা। ওর কি কোনো সমস্যা হয়েছে? স্যার ওকে অফলাইনে দেখি, বাহাদুর লাইনে দেখি, রিপ্লাই দেয় না। রিপ্লাই দেয় না? আছে, ও অনেক দিন ধরে অফলাইনে, তো মানে ওর অ্যাক্টিভ পাচ্ছি না, এই জন্য বললাম কি। থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। কলেজে যায় না? ও যায় না, আমি যাই। আচ্ছা, বুঝছি। আচ্ছা, সমস্যা নাই, যদি ওর সাথে যোগাযোগ হয় পরে আবার বইলো, স্যার তোমার সাথে যোগাযোগ করতে বলেছে, স্যার সাথে কথা বইলো। আচ্ছা, এবার আমরা দেখি। হ্যাঁ, আমরা এখন গহন প্রশ্ন সলভ করার চেষ্টা করব। এখন আমরা কিভাবে এটা সলভ করব, আমরা কিন্তু তোমাদের বুঝাইছিলাম সৃজনশীল লেখার সিস্টেমটা কি। এক কথায় মূল ভাব লিখতে হয়। এখন কি লিখবা উদ্দীপকে মিস্টার ওয়াই এর কর্মকাণ্ডে যে প্রযুক্তির সমূহ নির্দেশিত হয়েছে তা হলো যথাক্রমে 1 নাম্বার বায়ো ইনফরমেটিক্স, 2 নাম্বার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্রথমটা আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, পরেরটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এই লাইনটা লিখলেই তুমি 1 নাম্বার পেয়ে গেছো, আর এই লাইনটা না লিখলে তুমি 1 নাম্বার পাবা না। কথা কি বুঝছো? আচ্ছা, তো আমরা কিন্তু বলছিলাম তোমাদেরকে আমাদের প্রথম লাইনে লিখতে হয় কি মূল কথা, যে উদ্দীপকের টপিকটার নাম কি, মূল কথা লিখে তারপরে শুরু করতে হয়। আচ্ছা, এরপর আমরা শুরু করি। এরপরে আমাদের পরবর্তী যে পয়েন্টের কথা বলছে, এখন আমাদের ব্যাখ্যা করতে বলছে দুটা একে অপরের পরিপূরক। তো লিখবো এই দুটি প্রযুক্তি যে একে অপরের পরিপূরক, নিচে তা বর্ণনা করা হলো। তো দেখো, উদ্দীপক অনুসারে মিস্টার ওয়াই এর উন্নত জাতের পাট বীজ উদ্ভাবনের প্রযুক্তি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন তোমাকে আসলে বুঝতে হবে যে কোন লাইনটায় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছে আর কোন লাইনটায় বায়ো ইনফরমেটিক্সের কথা বলছে। তো আশা করি বুঝতে পারছো। তারপরও দেখো, ওই যে আমরা বললাম যে উন্নত জাতের পাট বীজ উদ্ভাবন, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো এটা লিখে দিলাম যে উন্নত জাতের পাট বীজ উদ্ভাবন প্রযুক্তি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর তার গবেষণার কর্মে ডেটাগুলোকে সংরক্ষণের প্রযুক্তির নাম হলো বায়ো ইনফরমেটিক্স। এই লাইনগুলো সুন্দরভাবে যদি না লিখেও নাম্বার কিন্তু সুন্দর পাবা না। এইভাবেই লিখতে হবে, কোন লাইনটার প্রযুক্তি কোনটা এটা উল্লেখ করতে হবে, এইভাবে লিখতে হবে। সবাইকে এতটুকু বুঝছো? ওকে, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে বলবা। আচ্ছা, এইটা আমরা বুঝতে পারলাম। এরপর আমরা এর পরিপূরকটা ব্যাখ্যা করব, যে একে অপরের পরিপূরক এগুলো কীভাবে হবে। এখন আমরা এক একটা করে ব্যাখ্যা করব। আমরা জানি কোনো জীব থেকে জিন বা ডিএনএ ভিন্ন জীবে স্থানান্তর অথবা জিন পরিবর্তনের কৌশলই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো এখন আমরা এখানে যে কাজটা করতেছি, এখন আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একজন জয়েন করছো, তার নাম হচ্ছে রুদ্র জাহিন। রুদ্র, আসলে আমার এখানে রুদ্র তো একজন পড়ে, শুধু রুদ্র। আর রুদ্র জাহিন নামে যে জয়েন করছে একটু আগে, তোমার পরিচয়টা আমাকে দিও। ভাই আমার ফ্রেন্ড। ও, তোমার ফ্রেন্ড। ও কি নতুন? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ, জয়েন করাইছো। ও কোন গ্রুপে পড়ে? জাতুল ফেরদৌস। রুদ্র জাহিন কোন গ্রুপে পড়ে? সায়েন্সে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ও কি মনে করো আগে ক্লাস করছিল এখানে, নাকি গ্রুপে জয়েন ছিল আগে থেকেই, নাকি আজকেই প্রথম? ভাই আজকে আমি মাত্র গ্রুপে জয়েন করছি এবং আজকে ক্লাসে ঢুকছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা যাই নেক্সট। খেয়াল করো। তো খুশি হলাম জয়েন করাইছো। তুমি অনেকগুলো ফ্রেন্ডকে ইনভাইট করছো। নিপাও তো অনেকদিন ধরে চুপচাপ, নিপার সাথে কথা হয়, মাঝে মধ্যে রেসপন্স করে, আবার করে না। আবার হচ্ছে কি ওইদিকে স্বর্ণার তো ক্লাস করার ইচ্ছা ছিল। হাবিবা তো আসে আল্লাহ নাম দিয়া, তো কি বলবো, যাই হোক, না বলি সব কিছু। তো এরপর হচ্ছে গিয়ে করেছিলাম, এতটুকু বুঝছি যে আমাদের জিন নিয়ে কাজ করে হচ্ছে কি আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের আওতায় পড়ে। এখন নেক্সট, বিভিন্ন আধুনিক প্রযুক্তি যেমন ডিএনএ সিকোয়েন্সিং উদ্ভাবনের ফলে বিশ্বব্যাপী জৈব তথ্যে বা বায়ো ইনফরমেশন সমাহার দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কে জয়েন করছো? দুর্জয় জয়েন করছো, থ্যাংক ইউ। আচ্ছা, তো পরবর্তী পয়েন্টটা আশা করি বুঝবা, আস্তে আস্তে একটু মুখস্থ রাখবা, তাইলে হবে। এরই সাথে সমাহারে বৃদ্ধি পাচ্ছে কম্পিউটেশনাল কৌশল বা
তথ্যবিদ্যা বা ইনফরমেটিক্সের প্রয়োজনীয়তা। আমরা যেহেতু গবেষণা করতেছি, গবেষণা করতে তথ্য প্রয়োজন, তথ্য সংগ্রহ করা প্রয়োজন, এগুলো অবশ্যই বেশি বেশি আমাদের সংগ্রহণ করতে হবে। এরপরে জন্ম নিল বায়ো ইনফরমেটিক্স। এই যে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে সকল তথ্য আমরা সংগ্রহণ করতেছি, আস্তে আস্তে গবেষণা বাড়তেছে, তথ্য সংরক্ষণ করার যেই দক্ষতা বা যেই ক্ষমতা বা যেই প্রয়োজন সেটা বৃদ্ধি পাচ্ছে। তো এই যে আমাদের তথ্য সংরক্ষণের বিষয়টা যেহেতু বৃদ্ধি পাচ্ছে দিন দিন, আর এর ফলে জন্ম নিয়েছে আমাদের নতুন একটা প্রযুক্তি বায়ো ইনফরমেটিক্স। দেখো তো কথাটা বুঝতে পারলা কিনা? তোমরা কিন্তু জানো যে গবেষণা যারা করে দিন দিন গবেষণার চিন্তাধারা কিন্তু বৃদ্ধি পায়, দিন দিন গবেষণা মানুষ বেশি বেশি করে। থ্যাংক ইউ জানাতুল মাওয়া। গবেষণা কি দিন দিন কম করে নাকি বেশি করে? বেশি বেশি গবেষণা করে। মানুষ কত কিছু আবিষ্কার করছে, প্রাচীনকালে কত কিছু ছিলই না। এই যে মোবাইল, ইন্টারনেট, জুম অ্যাপ, এগুলো কেউ কল্পনা করছে কখনো বাস্তব এগুলো হবে? আজকের দিনে এগুলো সম্ভব। তার মানে আমাদের দিন যত যাচ্ছে গবেষণা তত বাড়তেছে, তত তথ্য সংরক্ষণ করার যে পরিস্থিতি সেটা বাড়তেছে। আর এই কারণেই আমাদের নতুন একটা প্রযুক্তি তৈরি হয়েছে, তার নাম এটা বায়ো ইনফরমেটিক্স। ব্যাখ্যাটা বুঝতে পারছো এবার? জি স্যার। আচ্ছা, এরপর বলতেছে এর কৌশল। আচ্ছা একটু আবারই বলেন তো। আচ্ছা আবার বলবো কি? মিম প্রশ্ন কে করছো তোমার কাছে? আচ্ছা বলি মিম, আমরা গত ক্লাসে পড়ছিলাম বায়ো ইনফরমেটিক্স। তুমি গত ক্লাসে ছিলা? গত ক্লাসে বায়ো ইনফরমেটিক্স নিয়ে আলোচনা করা হয়েছিল, বেসিক ক্লাস নেওয়া হয়েছিল, ছিলা? না স্যার। আচ্ছা, এই জন্য বুঝতে সমস্যা হয়েছে। তো বলি মিম, আমাদের যত গবেষণা আছে বায়োলজিক্যাল ডেটাগুলো নিয়ে গবেষণা করার পর যে তথ্যগুলো আমরা পাই, সেই তথ্যগুলো সংরক্ষণ করার জন্য নতুন একটা আইসিটি সেক্টর চালু হয়, তার নাম বায়ো ইনফরমেটিক্স। যত গবেষণা করবা তত তথ্য তোমাকে সংগ্রহ করতে হবে। তথ্য সংরক্ষণ করার জন্য যে সিস্টেমটা, সেই সিস্টেমটা বায়ো ইনফরমেটিক্স কাজ করে, যেখানে কম্পিউটার নিয়ে বড় বড় কাজ করা হয়। এটা গত ক্লাসে আলোচনা করছিলাম, একটু রেকর্ডটা দেখে নিবা। এবার বুঝছো? আচ্ছা, এরপরে এর যে কৌশল প্রয়োগ করে হিসাব নিকাশ করা হয় সেগুলোর মধ্যে প্যাটার্ন রিকগনিশন। হ্যাঁ বলো। দুর্জয় কিছু বলতেছো? আচ্ছা দেখো, আমি শুনতে পাইনি দুর্জয়। কম্পিউটেশনাল কৌশল বলতে গেলে স্যার মানে এখানে বলছে কম্পিউটারের যে টেকনিকগুলো আছে, কম্পিউটেশনাল কৌশল হচ্ছে কম্পিউটারের যে টেকনিক্যালি কাজগুলো করে, প্রোগ্রাম নিয়ে যে কাজগুলো করে, এগুলো আমাদের দিন দিন বৃদ্ধি পাচ্ছে বা এর প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা যে প্রোগ্রাম করি, সেই প্রোগ্রাম, এটা হচ্ছে একটা টেকনিক। কোন টেকনিকের মাধ্যমে এই প্রোগ্রামটা করি বা জটিল জটিল সমাধানগুলো যে কীভাবে সহজে কম্পিউটার করে, এই টেকনিকগুলো কম্পিউটারের দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কম্পিউটারের প্রবলেম সমাধান করার ডিএনএ সিকোয়েন্স হচ্ছে আমাদের ডিএনএ স্ট্রাকচার অনুযায়ী নতুন একটা সিস্টেমে ডিএনএ নিয়ে কাজ করা। এটা আসলে পড়াইলে বুঝবা, এটা তো এখনো বেসিক আলোচনা করে নেই, এটা হচ্ছে মূল আলোচনা বায়োলজি। এখন এটা পড়াইলে অনেকেই বুঝবে না, কারণ এখানে আর্টস কমার্স অনেক স্টুডেন্ট আছে, তো এটা নিয়ে আলোচনা করতেছি না। যে ডিএনএ সিকোয়েন্স আমি আগেও বলছিলাম গত ক্লাসে, একটা সিস্টেম যে সিস্টেমে ডিএনএ কাজ করা হয়। আচ্ছা এবার দেখো, তো এরপরে বলতেছি এখানে আমাদের ওই এই কৌশলের মাধ্যমে হিসাব নিকাশ করা হয়, প্যাটার্ন রিকগনিশন, ডেটা মাইনিং, যান্ত্রিক শিক্ষার্থীদের উল্লেখযোগ্য। বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সমস্যাগুলো কম্পিউটার প্রযুক্তি কৌশল বা কম্পিউটেশনাল টেকনিক, এই কৌশল ব্যবহার করে সমাধান করা হয়, যা বায়ো ইনফরমেটিক্স নামে পরিচিত। অর্থাৎ যে সকল সমস্যা, জেনেটিক যে সকল সমস্যা আছে, যে সকল প্রবলেম আছে, সবগুলো প্রবলেম সমাধান করার জন্য কি ব্যবহার করা হয়? কম্পিউটার ব্যবহার করা হয়। আর কম্পিউটার ব্যবহার করে বায়োলজিক্যাল সমস্যার সমাধান করার জন্যই তো বায়ো ইনফরমেটিক্স প্রযুক্তি আবিষ্কার হয়েছে। কথা কি বুঝছো? আমরা গত ক্লাসে এগুলো সব পড়ছিলাম বেসিক আলোচনায়, কম্পিউটার দিয়ে কীভাবে কাজ করতে হয়। আচ্ছা, এরপর হচ্ছে যেমন কোনো একবার একটি নিউক্লিক অ্যাসিড ক্রম একত্রিত হয়ে গেলে বায়ো ইনফরমেটিক বিশ্লেষণ করে নির্ধারণ করা হয় যে ক্রমটি পরিচিত জিনের অনুরূপ কিনা। অর্থাৎ একথা নির্দ্বিধায় বলা যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়ো ইনফরমেটিক্স একে অপরের পরিপূরক।
আসলে লাস্ট লাইনের ব্যাখ্যাটা আমাদের বলতেছে যে আমাদের নিউক্লিক অ্যাসিডের মধ্যে অনেক লম্বা একটা চেইন থাকে, একটা বিন্যাস থাকে। যেমন আমরা জানি আমাদের যে ক্রমিক সংখ্যা 1 2 3 4 5 6 এরকম। তো নিউক্লিক অ্যাসিডের মধ্যে লম্বা একটা সিকল থাকে, সেই সিকলের মধ্যে অনেকগুলো কার্বন থাকে, অনেকগুলো নাইট্রোজেন বেস থাকে। এগুলো তো আসলে বুঝবা না অনেকে। কে কিছু বলতেছো রাদিয়া? না স্যার। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে এখানে অনেকে আর্টস কমার্স স্টুডেন্ট আসল বিদায় ওই বিষয়টা এখন বুঝবা না, কারণ ওটা আমি চিত্র দিয়ে প্রতিস্থাপন করিনি। তাহলে কথা হচ্ছে ওই যে আমাদের যে নিউক্লিক অ্যাসিডের যে লম্বা শিকলটা। হ্যাঁ, কি বললো আবার বলো। আমরা ওটা পড়ছি স্যার, বিজ্ঞান বইটা কি আমরা পড়া ছাড়া ওইটা গেছি ইন্টারে। আচ্ছা, বিজ্ঞান পড়ছো। আসলে আমি জানি না, বিজ্ঞানের মধ্যে তো আসলে সবকিছু লেখা থাকে না। যাই হোক, পড়ছো হয়তো ধারণা থাকবে, মন খারাপ করো না আমার বিষয়টা। আসলে তোমাদের জন্য বলতেছি কেন, কারণ এই ক্লাসটা তো সায়েন্স কমার্স আর সবাই আসো এখানে, যেহেতু সায়েন্স কমার্স আর সবাই আসো। তো বুঝি নাই, কি বললা? বলছি স্যার এই বিষয় আমরা বলছি স্যার সায়েন্সের তারা তো এই বিষয়টা একটু বেশি জানে, কারণ তাদের ভিতরে ডিটেইলস আছে। হ্যাঁ, এই জন্য আমি আর কি ভিতরে যাইতেছিলাম না, বললাম না যে কিছু কিছু জিনিস জানবা, ডিএনএ আরএনএ বিজ্ঞান যেহেতু পড়ছো জানবা, কিন্তু ভিতরে যে আরো অনেক ইতিহাস আছে, নিউক্লিক অ্যাসিডের গঠন, এগুলো কিন্তু ওই যে বায়োলজি অধ্যায়ের মধ্যে পুরোপুরি দেওয়া আছে। যারা সায়েন্সে পড়ছে ওরা ভালো বুঝবে। এই জন্য এটা নিয়ে বেশি আলোচনা করতেছি না, জাস্ট টুকটাক আলোচনা করতেছি, এই জন্যই বললাম আর কি, বুঝছো? আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, জি স্যার। তো এই হচ্ছে বিষয়টা আমাদের। তো নিউক্লিক অ্যাসিডের যে লম্বা শিকল, সেই শিকলের মধ্যে কোন অ্যালফাবেটিক ক্রমটা আগে থাকবে, কোনটা পরে থাকবে, কোনটা দেখতে বড় হবে, কোনটা দেখতে ছোট হবে, এই বিষয়গুলো আমাদের বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমে কম্পিউটার প্রসেসিং করে স্ট্রাকচারটা বোঝানো যায়। আর এই জন্য বলা যায় যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে সকল কাজ করা হয় সেই সকল কাজের মধ্যে কম্পিউটার ইউজ করা হয়, আর এই জন্য এটা বায়ো ইনফরমেটিক্সের মধ্যেই পড়ে। তার মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মধ্যে বায়ো ইনফরমেটিক্স প্রযুক্তিটা নিহিত বা সামঞ্জস্যপূর্ণ বা একে অপরের পরিপূরক। এই হচ্ছে ব্যাখ্যা। তো সবাই কি ব্যাখ্যাটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তো এই হচ্ছে আমাদের এই সৃজনশীল প্রশ্ন উত্তর, যে কীভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির সাথে বায়ো ইনফরমেটিক্স প্রযুক্তিটা একসাথে কাজ করে। তো এই হচ্ছে আমাদের সৃজনশীলের এই অংশের উত্তর। আসসালামু আলাইকুম। আমাদের আজকে স্পেশাল বায়ো ইনফরমেটিক্স ক্লাসে আমরা পরবর্তী একটা স্পেশাল প্রবলেম নিয়ে হাজির হয়েছি। এটা আমাদের সিলেট বোর্ড 2023 সালে আসছিল। তোমরা পড়ি উদ্দীপকটা। রাহবার উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। সে তার এক বিদেশি বন্ধুর কাছ থেকে জানতে পারলো যে সে দেশে কিছু গাড়ি রয়েছে যেগুলো চলাচলের জন্য চালকের প্রয়োজন হয় না, স্বয়ংক্রিয়ভাবে রাস্তায় চলাচলের সক্ষম। না, ভার্চুয়াল রিয়েলিটি না, রাস্তায় গাড়ি চলতেছে, স্বয়ংক্রিয়ভাবে রাস্তায় চলতে সক্ষম। এটা আমাদের বলা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এটা হয়। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা। ভেরি গুড। এরপরে রাহাবার তার বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় আঙ্গুলের ছাপ দিয়ে ক্যাম্পাসের ভেতর প্রবেশ করে দেখলো যে, আচ্ছা এখানে বলো তো এই লাইনটা কি, বলো আর বলো। আঙ্গুলের ছাপ মানে কি? বায়োমেট্রিক্স। এক্সেলেন্ট, বায়োমেট্রিক্স। আঙ্গুলের ছাপ মানে কি? বায়োমেট্রিক্স। সবাই বুঝতে পারছো? হ্যাঁ, বায়োমেট্রিক্স। ভেরি গুড। থ্যাংক ইউ। বাকিরা বুঝছো? আঙ্গুলের ছাপ মানেই কিন্তু বায়োমেট্রিক্স। বুঝছো সবাই? জি স্যার। ওকে, এরপরে ক্যাম্পাসের একটি নির্দিষ্ট কক্ষে একদল শিক্ষার্থী ক্যান্সারের উপর গবেষণা করছে। কি করতেছে? ক্যান্সারের উপর গবেষণা করতেছে। হ্যাঁ, এখন দেখো গবেষণা করতেছে। হ্যাঁ, গবেষণা করার পর কি লাগে? তথ্য লাগে, তথ্য সংরক্ষণ করতে হয়। তাহলে গবেষণা তথ্যগুলো সংরক্ষণ করার জন্য কোন প্রযুক্তি? বায়ো না, হ্যাঁ বলি, শোনো। গবেষণা করার পরে গবেষণার তথ্যগুলো সংরক্ষণ করতে হয়, সেভ রাখতে হয়। গবেষণা করে নতুন একটা জিনিস তৈরি করছে, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কিন্তু গবেষণা করার পরে তথ্য সংরক্ষণ করার জন্য, হ্যাঁ, তখন আমি বলি, শোনো আমি শেষ করি। যদি বলা হয় গবেষণা করার পরে নতুন কোনো উদ্ভাবন করা হয়েছে, সেক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কিন্তু গবেষণা চলতেছে, গবেষণা করতেছে, গবেষণা করার পর ফলাফলগুলো সংরক্ষণ করবে, সেক্ষেত্রে হবে বায়ো ইনফরমেটিক্স। গবেষণার পরে নতুন একটা জিনিস আবিষ্কার করছে, জীবের নতুন একটা জিনিস আবিষ্কার করছে, যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
আর গবেষণা করতেছে এগুলো তথ্য সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে হবে আমাদের বায়ো ইনফরমেটিক্স। কথা বুঝতে পারছো? কথা বললো সবাই? আচ্ছা, থ্যাংক ইউ। স্যার বুঝছি। ওকে, এবার আমরা যাই নেক্সট। একটু সবাই স্পিকারটা মিউট রাখবা। এবার আমরা দেখি গহন কি বলছে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি বায়োমেট্রিক্স এর সাথে গবেষণার জন্য ব্যবহৃত প্রযুক্তি বায়ো ইনফরমেটিক্সের তুলনা করো। চলো আমরা শুরু করি। তো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এক কথায় লিখতে হয়। তো লিখবা উদ্দীপকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স আর গবেষণার জন্য ব্যবহৃত প্রযুক্তি হলো বায়ো ইনফরমেটিক্স। নিচে এই দুটি প্রযুক্তির তুলনামূলক বিশ্লেষণ করা হলো। সবাই কি এই লাইনটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এটার আমরা ব্যাখ্যা দেখি। ব্যাখ্যাটা কি বলছে একটু মুখস্থ করবা। বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা ও বিশ্লেষণ করার বিজ্ঞান ও প্রযুক্তি। অন্যদিকে বায়ো ইনফরমেটিক্স হলো ফলিত গণিত, তথ্যবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাগুলো ব্যবহার করে সমাধান করা প্রযুক্তি। এটা আমরা বইও পড়ছিলাম যে বায়োমেট্রিক্স হচ্ছে বায়োলজিক্যাল ডেটা নিয়ে কাজ করা আর বায়ো ইনফরমেটিক্স হচ্ছে সব কিছুর কম্বিনেশন নিয়ে সমস্যা সমাধানের ব্যবহার করা একটা প্রযুক্তি। ব্যাখ্যা বুঝতে পারছো? এক নাম্বারটা দ্রুত কথা বলো, সময় কমতে জন্য। জি স্যার। আচ্ছা, এরপর নেক্সট পরবর্তী ধাপে বলতেছে 2 নম্বরে যে বায়োমেট্রিক্স প্রযুক্তি মানুষের দৈহিক বৈশিষ্ট্য যেমন ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা, কণ্ঠস্বর, হাতের ছাপ ইত্যাদি বিশ্লেষণ করে বৈধতা নির্ণয় করে, মানে এগুলো নিয়ে কাজ করে। আর অন্যদিকে বায়ো ইনফরমেটিক্স বায়োলজিক্যাল ডেটাগুলোকে অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে। আমরা কিন্তু জানি যে বায়োমেট্রিক্স জীবের কাঙ্ক্ষিত বিষয় নিয়ে কাজ করে, ডিএনএ কাজ করে, চোখের রেটিনা নিয়ে কাজ করে, কণ্ঠস্বর নিয়ে কাজ করে, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কাজ করে ইত্যাদি নিয়ে কাজ করে। আর বায়ো ইনফরমেটিক্স বায়োলজিক্যাল ডেটাগুলোকে নিয়ে গবেষণা করে, কম্পিউটারের মাধ্যমে প্রসেস করে, কম্পিউটারের মাধ্যমে এই সমস্যাগুলো নিয়ে সমাধান করার চেষ্টা করে। 2 নং ব্যাখ্যাটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, 3 নাম্বার কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়, মানে খুবই নিখুঁত করার জন্য, নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়। কারণ ডিএনএ টেস্ট করতে নিখুঁত ব্যবহার করতে হয়, আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নিখুঁত ব্যবহার করতে হয় এই জন্য। অন্যদিকে মলিকুলার জেনেটিক্স এর ভিজুয়ালাইজেশনকে সম্ভব করে তুলতে বায়ো ইনফরমেটিক্স পদ্ধতি ব্যবহার করা হয়। এটা মুখস্থ করবা, এটা আমরা বইতে পড়ছিলাম। আমার সময় কম দেখে একটু তাড়াতাড়ি করতেছি। এবার 4 নাম্বার বায়োমেট্রিক্স প্রযুক্তিতে হ্যাঁ কি বললা বুঝি নাই। মানে বায়োমেট্রিক আর বায়ো ইনফরমেটিক্স এর পার্থক্যগুলো শুধু এখানে গুড, পার্থক্যগুলো দিয়ে দিয়েছে, ভেরি গুড। তো বায়োমেট্রিক্স প্রযুক্তিতে মানুষের বায়োলজিক্যাল ডেটা কম্পিউটারের ডেটাবেজে সংরক্ষিত করে পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে বৈধতা বিবেচনা করা হয়। অন্যদিকে বায়ো ইনফরমেটিক্স বিপুল পরিমাণ পুনরাবৃত্তিমূলক এবং পুনরাবৃত্তিমূলক তথ্যসমূহ সংরক্ষণে সহায়তা করে। আসলে বলতে হবে বাংলা, লিখছে ইংলিশে, যাই হোক। প্যাটার্ন রিকগনিশন অ্যালগোরিদমকে ডেটা মাইনিং করার কাজে কাজ করে। আমরা কিন্তু বইতে পড়ছিলাম বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্সের যে পার্থক্যের ছক ছিল না, সেই ছকের মধ্যে যে কথা লেখা আছে এখানে কিন্তু সেই কথাগুলো তুলে ধরছে। তুমি কি খেয়াল করছো কেউ? গত ক্লাসে পড়ছিলাম বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্সের মধ্যে যে পার্থক্য একটা ছক ছিল, সেই ছকে যা যা লেখা ছিল সেগুলো এখানে লেখা আছে। কথা বুঝছো যা বললাম? জি স্যার। এবার দেখো লাস্ট লাইনে ওইটাই বলছে যে বায়োমেট্রিক্স প্রযুক্তিতে খরচটা কম ব্যয় হয় আর বায়ো ইনফরমেটিক্সে প্রচুর ব্যয়বহুল। গত ক্লাসে বায়ো ইনফরমেটিক্স পড়াইছি এবং পাশাপাশি বায়োমেট্রিক্সের সাথে এটা করছি। গত ক্লাসে ছিল, এতটুকুই আমাদের আলোচনা ছিল। দেখো লিঙ্ক চলে যাবে, হ্যাঁ লিঙ্ক চলে গেলে আপাতত এই ক্লাস শেষ হয়ে যাবে, এরপর আমরা রসায়ন ক্লাস নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমরা একটু দেখাই গত ক্লাসে বায়ো ইনফরমেটিক্স আর বায়োমেট্রিক্সের করছিলাম। এটা তো মনে হয় নিয়েছিলাম পিছনের দিকে ছিল। স্যার আজকে তো ফিজিক্স না, কেমিস্ট্রি হবে, এরপর কি কেমিস্ট্রি শুরু হবে? কেমিস্ট্রি হ্যাঁ এরপর যে এরপর শুরু হবে। হ্যাঁ এরপর পরবর্তী লিঙ্কে আসবে। এই যে পার্থক্য লাস্টের মধ্যে যা ছিল, এই যে এই কথাটাই বলছে, এটি কম ব্যয়বহুল আর এটা বেশি ব্যয়বহুল। বায়োমেট্রিক্স কম ব্যয়বহুল, বায়ো ইনফরমেটিক্স বেশি। ক্লাস কি 10টার সময় করাবেন? হ্যাঁ তোমাদের সময় 10টাই হবে, 10:15 হবে ফিজিক্স হবে তোমাদের 25 ব্যাচে, আর 26-এ রসায়ন হবে। এই হচ্ছে আমাদের উত্তরটা।
সবাই বুঝতে পারছো যতটুকু পড়াইছি, যা পড়াইছি? নিয়মিত ক্লাস করবা, জি স্যার। সব অ্যাটেন্ড থাকবা, সকল ফ্রেন্ডকে বেশি বেশি ইনভাইট করবা ক্লাস করার জন্য। তো এই পর্যন্ত ছিল আজকের মতো আমাদের আইসিটি ক্লাসের শেষ অংশ।